আগের দিন পিকচার শেপস এই সমস্ত জিনিসগুলো হয়েছিল, তো আজকে ওগুলো বাদে অন্য কিছু একটু ট্রাই করে দেখাচ্ছি। যেমন আর যে সমস্ত টপিকগুলো দেওয়া আছে, যেমন ধরো আমাদের কাছে আছে শেপসের পরে আছে স্মার্ট আর্ট। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, আমার এটা কিন্তু অ্যাডভান্স 2021-এর ভার্সন। ঠিক আছে, তাই কিন্তু আমাদের যে ইন্টারফেসগুলো এইরকম থাকছে। তো আপনাদের 2007-এর ভার্সন হতে পারে, সেক্ষেত্রে ইন্টারফেসটা একটু আলাদা রকম থাকবে। কিছু অপশান আমার এখানে দেখুন, কিছু এক্সট্রা অপশান দেখাচ্ছে, আপনার কিছু এই সমস্ত এক্সট্রা অপশান নাও থাকতে পারে। ঠিক আছে, সাপোজ এরপরে অপশান আছে আমাদের কাছে, দেখো স্মার্ট আর্ট। ঠিক আছে, স্মার্ট আর্ট আছে, তোমাদেরও দেখবে স্মার্ট আর্ট আছে। এর মধ্যে শেপস হয়েছে, শেপসের পরে আছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট এতটা ইম্পর্টেন্ট নয়, তো আমরা সরাসরি স্মার্ট আর্টে চলে যাচ্ছি। তো স্মার্ট আর্টটা কী দেখো, স্মার্ট আর্টের পরে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে দেখো একটা চার্ট খুলছে, একটা মানে একটা গ্রাফিক্যাল একটা জিনিস খুলছে। এবার কি হচ্ছে, আমরা অনেক সময় কিছু প্রেজেন্টেশন বা কিছু রিপোর্ট সাবমিট করার সময় কিছু জিনিসকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা এই গ্রাফিক্যাল চার্টটাকে বা গ্রাফিক্যাল আর্টটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো অল রয়েছে, তার মধ্যে লিস্টের ভাগ রয়েছে, প্রসেস, সার্কেল, বিভিন্ন রকম দেখো এখানে টপিক কিন্তু ভাগ করা রয়েছে। সাপোজ আমরা একটা নিলাম যে রিলেশনশিপ নিতে পারি, বা আমরা এখান থেকে সাপোজ লিস্ট নিলাম, যেটা লিস্ট বাই লিস্ট কোনো টপিককে বোঝানোর জন্য কী কী হতে পারে আমাদের কাছে। বা নিলাম আমরা এখান থেকে প্রসেস, বা এখান থেকে সার্কেল। সাপোজ আমরা এখান থেকে নিলাম লিস্টের মধ্যে দেখি কী আছে, নাকি এখান থেকে রিলেশনশিপের মধ্যে দেখো এইটা একটা আছে। তো আমরা এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওকে করলাম। ওকে করলে দেখো আমাদের দেখো চারটা দেখো আমাদের কাছে কিন্তু খুলে যাচ্ছে। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো স্মার্টার ডিজাইন বা ফরম্যাট ট্যাব, তোমাদের কাছে শুধুমাত্র ফরম্যাট ট্যাব থাকতে পারে, আমাদের দেখো স্মার্টার ডিজাইন দেখাচ্ছে, তো তোমার কিন্তু শুধুমাত্র ফরম্যাট ট্যাবই থাকবে। তো এরপরে কি করব, আমরা এইখানটা লিখতে পারি। যেমন এই যে আর্টটা দেখো, এই আর্টটা বোঝাচ্ছে কি তিনটে ভাগ এইটা, এমন একটা টপিক যার তিনটে ভাগ রয়েছে, যেটাকে আমরা এখান থেকে লিখতে পারি। যেমন সাপোজ আমরা এখান থেকে লিখতে পারি যে কম্পিউটার, সাপোজ এখান থেকে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমে তিনটে ভাগ হয়, কি কি? ইনপুট আর আউটপুট, আর একটা আমাদের কাছে কি হয়, আমাদের কাছে প্রসেস। তো এইভাবে দেখো জিনিসটা দেখো অনেকটা দেখো দেখতে ভালো লাগছে আমাদের কাছে, মানে এতে মানুষ বুঝতে পেরে যাচ্ছে কি এই ইনপুট আউটপুট প্রসেস যে কী হয় কম্পিউটার সিস্টেমেরই ভাগ। তীরচিহ্ন ওয়াইজ দেখো গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেখা আছে কোনো টপিকের ভাগ বোঝানোর জন্য, এরকম টাইপের। ঠিক আছে, যদি মনে হয় এগুলো আমি কালার চেঞ্জ করবো, তো ফরম্যাট টাইপে আসবো। ফরম্যাট টাইপে আসার পর দেখো অনেক অপশন তোমরা এখান থেকে পাবে। এখানে কোনে ক্লিক করে দেখো সেভ স্টাইল, কোনে ক্লিক এই দেখো এখানে যদি দেখতে পাচ্ছ এখান থেকে সেভ স্টাইল, দেখো এখানে দেখো সেভ স্টাইল, এখানে অপশান দেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখো অপশান রয়েছে। বা তোমরা দেখো উপরে একটা অপশান পাবে দেখো সেভ ফিল। ঠিক আছে, বা তোমরা এই কোণে ক্লিক করতে পারো এখান থেকে। ঠিক আছে, তো এখানটায় কোণে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলো দেখো অপশান আমাদের দেখো চলে আসছে। দেখো অনেকগুলো আমরা এখান থেকে কালার কিন্তু দিতে পারি। ঠিক আছে, দিলাম। যদি না ভালো লাগে আমরা এখান থেকে অন্য কিছু কালারও এখান থেকে দেখো দিতে পারি। এখানে দেখো অন্য কিছু কালারও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আলাদা আলাদা কালার যদি আমাদের লাগে তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু দিতে পারি। এছাড়াও আমরা এর যে বর্ডারটা, তো সেভ আউটলাইনে আসবে, দেখো বর্ডারও দেখো দিতে পারি। দেখো হালকাভাবে দেখো একটু দেখো রেড কালার দেখো বর্ডার হয়েছে আমাদের কাছে, খেয়াল করে একটু ভালো করে দেখো, হালকাভাবে দেখো একটা দেখো বর্ডার পড়েছে আমাদের কাছে। তো এই বর্ডারটা আমরা এখান থেকে একটু মোটা করতে পারি। ওয়েটে আসবো, এখানে দেখো মোটা হচ্ছে আমাদের, দেখো কারণ দেখো এখানে ক্লিক করে দেখো, ক্লিক করলাম এখান থেকে, এখানে আসবো, এখান থেকে ওয়েট থেকে আচ্ছা সিলেক্ট করা নেই, সিলেক্ট এখান থেকে করবো, করার পরে ওয়েটে আসবো, এখান আউটলাইনে আসবো, এখান থেকে ওয়েট, এখান থেকে দেখো মোটা করলাম, দেখো যে মোটা হয়ে গেল আমাদের কাছে। এছাড়া আমরা এখান থেকে ওয়েটে আসে কিন্তু এখান থেকে সরু এখান থেকে নিতে পারি। তো এইভাবে আমরা প্রত্যেক টপিক এখান থেকে ডিজাইনিং করতে পারি। লেখাগুলো এখান থেকে সিলেক্ট করলাম, যদি ছোটো বড়ো করতে এখান থেকে ক্লিক করব। এখানে আসার পর দেখো এখান থেকে দেখো আমরা ডিজাইনিং নর্মালি তো করতেই পারি, বা এখান থেকে টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। এছাড়া টেক্সটের আউটলাইনটাকেও চেঞ্জ করতে পারি। এছাড়া টেক্সটের বিভিন্ন রকম স্টাইলিং, গ্লো, এফেক্টগুলো দেখো এখান থেকে অ্যাপ্লাই আমরা দেখো করতে পারছি। এছাড়াও আমরা হোমের মধ্যে গিয়েও যেভাবে টেক্সটকে ছোটো বড়ো করা হয় এখান থেকে, সেভাবে আমরা বোল্ড যে সমস্ত ডিজাইনিংগুলো করা যায় সেগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এইটাই ছিল আমাদের কাছে মেনলি কি স্মার্ট আর্টের কাজ। তো ইনসার্টের মধ্যে যাবে, স্মার্ট আর্টে এবার ক্লিক করে এখান থেকে অনেকগুলো লিস্ট দেখাচ্ছে। এবার আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই লিস্টটাকে নেব। যখন আমার প্রয়োজন ছিল যে আমাকে
একটা টপিককে বোঝাতে হবে যেখানে যার কম্পিউটার সিস্টেম তার 3টে ভাগ। তো এইরকম টাইপের আমি এখানে একটাই পেলাম যে রিলেশনশিপের মধ্যে যদি যাই, দেখো আমি এইটাকে পেলাম, এটা দেখো ইঙ্গিত করছে এরকমভাবে এখানে একটা সাপোজ একটা সার্কেল যদি আমরা বোঝাচ্ছি, সার্কেল এখানে আমরা দিলাম যেটা চক্র ঘুরছে, সাপোজ এইখানে তৈরি হয়েছে তারপর এখানে এসে এখান থেকে হয়েছে। তো সার্কেল ওয়াইজ বোঝানোর জন্য দেখো এরকমভাবে আমাদেরকে যাচ্ছে। তো কোনো টপিককে অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল জিনিসভাবে বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম দেখো শেপস ভাগ করা রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে তার কিন্তু ভাগগুলো নিতে পারি। আমি এটাকে ক্লিক করলাম, ওকে করলাম, দেখো আর লিস্ট খুললো। তো আমরা এইভাবে বলতে পারি যে সাপোজ ধরো এইটা হচ্ছে 3টে জিনিস, যার হচ্ছে এই জিনিসটা দেখো 2টো ভাগ পড়ছে, দেখো তীর দাগ গেছে, এটা কার গেছে এইটার, তাহলে এটা হচ্ছে এই 2টো ভাগ, এর ভাগ হচ্ছে এই 2টো হবে, আর এটা 3টে জিনিস আমাদের কাছে। তো এইভাবে বিভিন্ন রকম জিনিস আমরা এখানে তো গ্রাফিক্যাল জিনিসগুলো কিন্তু ইন্টারফেস করতে পারি। ডিলিট করার জন্য কী করবে, পুরোটা এখানে সিলেক্ট করবে, এখান থেকে এইখানে উপরে ক্লিক করবে, সিলেক্ট করবে, দিয়ে ডিলিট বাটনে প্রেস করে দিলে দেখো ডিলিট হয়ে যায় আমাদের কাছে। এটা ক্লিক করবে এবং ডিলিট বাটনে প্রেস করে দিলে দেখো এখান থেকে ডিলিট কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকে হয়ে যাবে। এরপরে দেখো অপশান আছে আমাদের কাছে, কি আছে স্মার্টের পরে চার্ট। চার্ট কিন্তু দেখাচ্ছে না, কারণ চার্ট হচ্ছে এক্সেলের পার্ট। তো এখানে ক্লিক করলে সেই এক্সেলই খুলবে, তো এক্সেলে যখন যাবো তখন কিন্তু চার্টটা দেখবো, চার্ট এখন আমরা দেখাচ্ছে না। এরপরে আমরা চলে আসি সরাসরি লিঙ্কের মধ্যে। লিঙ্কের মধ্যে দেখো ফার্স্টে আছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক এতটা ইম্পর্টেন্ট নয়, এটা আমরা শিখবো, তবে একটু পরে শিখবো। এটা আমরা এক্সেলে গেলে শিখবো, এক্সেলে এই জিনিসগুলো ভালো হয় আমাদের কাছে, ঠিক আছে। তো বুকমার্কে আসি, বুকমার্কটা আমাদের কাছে দেখো লিঙ্কের মধ্যে কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে ক্রস রেফারেন্সও ইম্পর্টেন্ট নয়, বুকমার্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো বুকমার্ক করার জন্য আমরা আগে কি করব, আমরা একটা সমান চিহ্ন দেবো RAND, ব্যাকেট ওপেন করে মাঝখানে 100 লিখবো, দিলে অনেক বড় একটা দেখো লেখা চলে আসবে। যদি আমরা এন্টার করি মাঝখানে 100 লিখে, অনেক একটা বড় লেখা চলে এলো। দেখো এখানটা দেখো, দেখতে পাবে তোমরা এখান দিয়ে দেখো যে কটা আমাদের কাছে পেজ হয়েছে। এই দেখো 6 থেকে 7টা, দেখো এখান থেকে দেখো 6 থেকে দেখো 7টা আমাদের কাছে দেখো পেজ হয়েছে, আমাদের কাছে 6 থেকে 7টা পেজ হয়েছে, মানে অনেকগুলো দেখো লেখা আমাদের কাছে হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে কোণে দেখো ক্লিক করে এটাকে ছোটো করে দিলাম, দেখো অনেকগুলো একটা ডেমো স্যাম্পল লেখা আমাদের কাছে চলে এসছে। এবার বুকমার্কের কাজ কি, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যখন আমরা কোনো বইয়ের মধ্যে যখন কোনো একটা পেজের কোনো লেখা বা কোনো পেজের কোনো একটা টপিককে যদি আমাদের মানে অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, তার জন্য আমরা কী করি, পেজটাকে মুড়ে রাখি, বা ডায়েরি হলে ডায়েরিতে একটা সুতোটাকে আমরা ওখান থেকে দিয়ে রাখি, যদি বুঝতে পারি এতগুলো পেজের মধ্যে কোথায় আমাদের ওই ইম্পর্টেন্ট টপিকটা রয়েছে। বই হলে তো পেজটাকে আমরা মুড়ে রাখি, বা আমাদের ডায়েরি হলে আমরা একটা সুতো দিয়ে রাখি। সেমভাবে আমাদের এখানে দেখো অনেক লেখা রয়েছে। এবার মনে হচ্ছে আমার যে আমি নিচে এলাম এবং আসার পরে এই পেজটা কত নম্বর পেজ দেখো আমাদের কাছে 3 নাম্বার পেজ দেখাচ্ছে। তো টোটাল আমাদের কাছে 7টা পেজ, তার মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজে সাপোজ এই যে প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এবার এখানে তো আমাদের ফিজিক্যাল বই নয় যে এই পেজটা আমরা মুড়ে রাখবো, যাতে আমরা পরবর্তীকালে যখন আমরা খুঁজবো আমরা যদি বুঝতে পারি যে এই পেজে এই লেখাটা আছে আমাদের কাছে, পেজটাকে মুড়ে রাখলাম বা সুতো দিলাম, এখানে এই জিনিসগুলো আমরা করতে পারবো না, কারণ এটা ফিজিক্যাল বই নয়। তো কীভাবে আমরা কোনো টপিককে হেডিং করে রাখতে পারি, মানে অ্যাকচুয়ালি পরবর্তীকালে মার্ক করে রাখবো আমরা, ঠিক আছে। আমার যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে এত লেখার মধ্যে, পরবর্তীকালে লাগতে পারে, আমি সবাই মনে হচ্ছে আমি তাহলে ভুলে যাবো আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো, তো সেগুলো আমরা মার্ক করে রাখতে পারি। তো মার্ক করে রাখার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করবো। সাপোজ এটা দেখো আমরা আছি 4 নাম্বার পেজে, ঠিক আছে। 4 নাম্বার পেজে এই প্যারাগ্রাফটা আমাদের অনেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো এটাকে মার্ক করে রাখার জন্য যাতে আমরা পরবর্তীকালে এটাকে খুঁজে পাই, সিলেক্ট করলাম, বুকমার্ক এখানে ক্লিক করবো। বুকমার্কে ক্লিক করার পর আমাদের কাছে অপশান দেখা যায়, দেখো বুকমার্ক নেম, আমরা এখানে একটা নাম দেবো। সাপোজ যে কোনো একটা নাম আমরা দিতে পারি। সাপোজ দিলাম এখান থেকে ইম্পর্টেন্ট, আমরা এখানে নামটা দিলাম, দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এইটা কিন্তু এই যে প্যারাগ্রাফটা কিন্তু মার্ক হয়ে গেছে আমাদের কাছে। এবার সাপোজ আমরা পুরো ফার্স্ট পেজে চলে এলাম। এবার আমরা এখন দেখো বুঝতে পারছি না আমাদের কাছে ওই পেজটাই কোথায় কিন্তু লেখা আছে, বুঝতে পারছি না। তো বোঝার জন্য দেখো বুঝতে পারছি না, আমরা দেখো জানি না কোথায় লেখা ছিল। তো আমরা চলে যাবো সরাসরি কোথায়, বুকমার্কে ক্লিক করার পরে দেখো দেখা যায় দেখো ওই লেখাটা। তো ক্লিক করে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা করবো গো টু, দেখো এই দেখো বলে দিচ্ছে এই যে ইম্পর্টেন্ট লেখাটা আমরা হেডিং করে রেখেছিলাম, সিলেক্ট করে রেখেছিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু কোনো টপিককে মার্ক করে রাখতে পারি, আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো, ঠিক আছে। দেখো আমি দেখো এখন দেখো বোঝা যাচ্ছে না কোথায় আছে, দেখো বোঝা যাচ্ছে না আমাদের কাছে, আমি যেখানে থাকি না কেন আমি যাবো বুকমার্কে এবং আমি ওই আমাদের সেভ করা জিনিসটাকে সিলেক্ট করবো, দিয়ে গো টু করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের মার্ক করে রাখা তথ্যটাকে দেখো দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো আমরা এইভাবে কিন্তু বুকমার্কে কিন্তু কাজগুলো কিন্তু করতে পারি, ঠিক আছে। যেমন আমরা আরও কিছু জিনিসকে সিলেক্ট করলাম এখান থেকে। সাপোজ আমাদের কাছে যে এই পেজে
এই যে একটা লাইন, এই লাইনটা আমাদের একটু ইম্পর্টেন্ট লাইন, এটাকে আমরা মার্ক করে রাখবো। ঠিক আছে, সিলেক্ট করলে আমরা এখান থেকে বুক মার্কে ক্লিক করব, আমরা আবার একটা নাম দেবো। যেহেতু এটা আমাদের আলাদা লেখা, তো এখানে সিলেক্ট করলাম এখান থেকে। দেখো আগে যখন যেটা আমরা সিলেক্ট করেছিলাম, মানে অ্যাকচুয়ালি সেভ করেছিলাম, সেটা দেখো আমাদের কাছে এখানে লেখা দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করবো, এখানে নাম দেবো যে কী নামে সেভ করতে যাচ্ছি, যা কিছুই নাম দিতে পারি। ঠিক আছে, ABCD আমরা নাম দিয়ে দিলাম। অ্যাডে ক্লিক করবো, দেখো এই লেখাটাও আমাদের মার্ক ওয়াইজ অ্যাড হয়ে গেলো। ঠিক আছে, মনে রাখার জন্য সাপোজ আমাদের কাছে আমরা এখানে ক্লিক করলাম, সাপোজ এই লেখাটা ইম্পর্টেন্ট, আমাদের সিলেক্ট করলাম, বুক মার্কে গেলাম, এখান থেকে এটা আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, সাপোজ এখান থেকে LED নাম দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এবার দেখো আমাদের তিনটে যে টপিক আমরা মার্ক করে রেখেছিলাম, ওটা কিন্তু আমাদের কাছে মার্ক হয়ে রয়ে গেছে। এবার আমাদের ওই তিনটে টপিক আমাকে আর খুঁজতে হবে না, আমাদের এতগুলো পেজের মধ্যে আমাদের ওই ইম্পর্টেন্ট টপিকগুলো কোথায় আছে আমাদের আর খুঁজতে হবে না, কারণ ওটাকে আমরা মার্ক করে রেখেছি। তো বুক মার্ক এখানে ক্লিক করবো এবং আমরা যে নামে সেভ করেছিলাম ওই কোনটাকে দেখতে চাইছি, দেখো EDCA LED নাকি ইম্পর্টেন্ট, আমি সাপোজ EDCA দেবো। তো ক্লিক করলাম, দিয়ে গো টু ক্লিক করবো। দেখো এই দেখো বলে দিচ্ছে আমাদের কাছে, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এদিকে নিয়ে চলে এলাম। এই দেখো বলে দিচ্ছে আমাদের কাছে, দেখো এই যে লেখাটা ইম্পর্টেন্ট আমরা মার্ক করে রেখেছিলাম। সাপোজ আমরা দেখতে চাইছি ইম্পর্টেন্ট লেখাটাকে দেখতে চাইছি, গো টু ক্লিক করবো, দেখো চলে এলো। LED লেখা দেবো, ক্লিক করবো, গো টু, দেখো বলে দিচ্ছে আমাদের কাছে, দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লেখা। এইভাবে আমরা বুক মার্কে কিন্তু কাজগুলো কিন্তু করে থাকি আমরা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে আমাদের কাছে, দেখো এরপরে আছে আমাদের কাছে হেডার ফুটার। ক্রস রেফারেন্স এতটা ইম্পর্টেন্ট নয়, আমরা আসবো হেডার ফুটার। হেডার ফুটারের কাজ কি? সাপোজ আমরা একটা বই তৈরি করছি বা একটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তৈরি করছি, এবার আমরা চাইছি আমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যে টপিক বা হেডিং বা সাবজেক্ট বলতে পারো, বা আমরা যে বইটা তৈরি করছি সেই বইয়ের যে নাম, প্রত্যেকটা পেজের টপে এই যে হেডিং দেখতে পাচ্ছি, যে টপ একদম উপরের পোর্শনে সবগুলো পেজের থাকবে আমাদের কাছে। যেমন আমরা যে প্রজেক্ট বানাচ্ছি সেই প্রজেক্টের যে টাইটেল, যে সাবজেক্ট, সেটা প্রত্যেকটা টপিকের হেডিং ওয়াইজ থাকবে। যেমন এখানে থাকবে, আবার পরের পেজ আসবে, পরের পেজে হেডিং থাকবে, তারপরে পেজ আছে, প্রত্যেকটা পেজের হেডিং কিন্তু থাকবে আমাদের কাছে। এবার প্রত্যেকটা পেজে আলাদা আলাদা হেডিং লিখতে গেলে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে লিখবো, আবার সেই হেডিংটা আবার আমাকে এখানে এসে লিখতে হবে, আবার সেই হেডিংটা আবার এখানে এসে লিখতে হবে। এবার অনেকগুলো পেজ তাহলে অনেকক্ষণ আমাদের কাছে কী লাগে, টাইম লাগবে। তো এক্ষেত্রে আমরা হেডার ব্যবহার করতে পারি। হেডারে ক্লিক করলে কী হয় আমাদের কাছে, দেখে নাও। ক্লিক করবো হেডারের উপর, দেখো অনেকগুলো, দেখো এখানে ডিজাইন দেখাচ্ছে যে আমরা হেডারটা চাইছি কেমনভাবে, এইরকম 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 নাকি এইরকম, যেটা খুশি তুমি এখান থেকে নিতে পারো। আমি সাপোজ এই যে ব্যান্ডেডটাকে নিলাম, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা টপিকের উপরে দেখো অটোমেটিক্যালি দেখো হেডার পড়ে গেছে। প্রত্যেকটা পেজ দেখো, প্রত্যেকটা পেজ দেখো, নিচে আসবে দেখো প্রত্যেকটা পেজ, দেখতে পেয়েছো প্রত্যেকটা পেজ দেখো, একদম যতগুলো তোমাদের কাছে পেজ আছে সবগুলো পেজে দেখো উপরে দেখো অটোমেটিক্যালি হেডার পড়ে গেছে, এবং নিচে পড়ে গেছে ফুটার। উপরটাকে বলা হয় হেডার, নিচেরটাকে বলা হয় কি, ফুটার বলা হয় আমাদের কাছে। এবার কথা হচ্ছে আমরা হেডিং কীভাবে লিখবো। সাপোজ আমরা উপরে গেলাম একদম যে কোনো পেজে, ঠিক আছে, আমরা এই যে উপরে দেখো লেখা আছে ডকুমেন্ট টাইটেল, এখানে ক্লিক করবো, ক্লিক করবো, এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট কিতে প্রেস করে। এরপর আমরা লিখলাম সাপোজ ধরো MS ওয়ার্ড 2022 লিখলাম। এবার একটা জিনিস দেখো, আমি লিখলাম 1 নাম্বার পেজ, মানে এই পেজটা লিখলাম, কিন্তু এই হেডিংটা দেখো সবগুলো পেজের মধ্যে দেখো হয়ে গেছে, দেখতে পেয়েছো। আমি একটা পেজে লিখেছি কিন্তু দেখো সবগুলো পেজের মধ্যে দেখো অটোমেটিক্যালি হয়ে গেছে। এটাই হচ্ছে কি হেডারের বৈশিষ্ট্য, যে কি তুমি কোনো একটা পেজে তুমি লেখো না কেন, সেই লেখাটা কিন্তু তোমার সমস্ত পেজে হয়ে যাবে। তুমি সমস্ত পেজে আলাদা আলাদা হেডার কিন্তু অ্যাপ্লাই করতে তুমি পারবে না। আমি যদি এখানে যদি লিখে দিই, দেখো আমি যদি এখান থেকে লিখে দিই যে 2024 লিখে দিলাম, তাহলে দেখো প্রত্যেকটা পেজে দেখো 2024 হয়ে গেছে, দেখতে পেয়েছো। মানে এমনটা হচ্ছে কি তুমি আলাদা আলাদা পেজে কিন্তু কিছু লিখতে পারবে না, একটা পেজে তুমি যাই লিখবে সেই হেডারে লেখা তথ্যটা সমস্ত পেজে কিন্তু সেম টু সেম হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, যদি হেডারে যদি না লাগে তাহলে আবার ইনসার্টে আসবো, এখান থেকে ইনসার্টে আসার পরে হেডারে আসবো, হেডারে আসার পর দেখো রিমুভ হেডারে আমরা এখান থেকে ক্লিক করে দিলে দেখো হেডারটা রিমুভ হয়ে যায় আমাদের কাছে। এছাড়াও দেখো উপরে রয়েছে দেখো ফুটার, সাপোজ আমরা হেডারটা এখান থেকে রিমুভ করে দিলাম, হেডার রিমুভ, হেডার দেখো হেডার রিমুভ হয়ে গেছে, দেখো হেডার দেখো আমাদের কাছে সরে গেছে। ঠিক আছে, এখন দেখো এই যে লাইনটা, দেখো লাইনটা দেখাচ্ছে আমাদের, এই যে লাইনটা দেখো দেখাচ্ছে এখন অবধি, উপরে যে পোর্শন যে হেডার যে তৈরি হয়েছিল হেডার চলে গেছে, কিন্তু হেডারের যে লাইনটা দেখো চলে গেছে আছে এখন অবধি। তো আমরা মাঝখানে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করলে দেখো বন্ধ হয়ে গেল আমাদের কাছে। ঠিক আছে, ডবল ক্লিক মাঝখানে যখন তুমি ডবল ক্লিক করবে দেখো বন্ধ হয়ে গেল। তো আবার এখানে এলাম, হেডার নিতে পারি। এবার ধরো ফুটার আমরা দেবো, ফুটার এলাম, দেখো ফুটারে দেখো আমরা দেখো এখানে বিভিন্ন রকম দেখো ডিজাইন পাচ্ছি, ওটা ছিল উপরে লেখার জন্য, এটা হচ্ছে নিচে লেখার জন্য। ঠিক আছে, আমি সাপোজ ফুটার ধরো এটা নিলাম, ক্লিক করলাম, এখানে দেখো প্রত্যেকটা নিচে দেখো ফুটার দেখো পড়ে গেছে, দেখো অটোমেটিক দেখো পথ লেখা ফুটে পড়ে গেছে। এবার আমি ফুটার এখানে যাই লিখবো, সাপোজ আমি লিখলাম কি, সাপোজ এক্সেল, এখানটায় লিখলাম সাপোজ ওয়ার্ড, এখানটা লিখলাম আমি সাপোজ ধরো ট্যালি,
ট্যালি। এবার দেখো আমি লিখলাম এই পেজটা, কিন্তু দেখো প্রত্যেকটা পেজে দেখো একইভাবে হেডারের মধ্যে দেখো হয়ে গেছে। তো হেডার ফুটার কী হয়, তুমি একটা পেজে যাই লিখবে প্রত্যেকটা পেজে কিন্তু সেম টু সেম হয়ে যাবে। একইভাবে এই ফুটারটাকে যদি না চাও ইনসার্টে আসবে এখান থেকে, ফুটারে আসবে আবার দিয়ে রিমুভ ফুটার এখান থেকে করে দেবে, তাহলে দেখো ফুটার চলে যাচ্ছে আমাদের কাছে। এখন দেখো আবার দাগ রয়ে গেছে আমাদের কাছে, মাঝখানে আমি ডবল ক্লিক করব, দেখো চলে গেল আমাদের কাছে। ঠিক আছে, এইটা চলো হেডার ফুটারের কাজ। নর্মালি বিশেষত লাগে না, তো দেখে রাখো। ঠিক আছে, এরপর দেখো আছে আমাদের কাছে পেজ নাম্বার। পেজ নাম্বারে আমাদের কাছে কাজ কি? পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজের নাম্বার দেওয়া। যেমন দেখো আমরা দেখো অনেকগুলো পেজ নিয়ে নিচ্ছি, দেখো যদি আমরা জুমটা যদি ছোটো করে দেখো আমাদের দেখো অনেকগুলো, দেখো এখানে দেখো পেজ দেখতে পেয়েছো, অনেকগুলো পেজ আছে আমাদের কাছে। এবার প্রত্যেকটা পেজের আমি নাম্বার দেবো, যেমন আমাদের কাছে এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এইভাবে বিভিন্ন পেজের যে নাম্বার। যেমন আমাদের কাছে এখন টোটাল কটা পেজ আছে? টোটাল আছে 7টা পেজ আমাদের কাছে। বর্তমানে আমরা 1 নাম্বার পেজে আছি আমরা এখান থেকে। এবার পেজের তো এখানে দেখো নাম্বার তো লেখা নেই আমাদের কাছে, পেজের নাম্বার দেবো কোথাও লেখা নেই, এইখানটা লেখা নেই। তো আমি পেজের নাম্বার দেবো। তো 1 2 3 4 করে লিখতে গেলে অনেকক্ষণ টাইম যাবে, এটা আমরা অটোমেটিক্যালি করবো, মানে আমরা লিখবো না, আমরা জাস্ট একটা অপশানে ক্লিক করবো, অটোমেটিক্যালি প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম্বার পড়ে যাবে। তো আসবো পেজের নাম্বারের উপরে ক্লিক করবো। পেজ নাম্বারের উপরে ক্লিক করার পর এখানে দেখো টপ পেজ দেখাচ্ছে, মানে পেজের তুমি নাম্বার চাইছো, সেই নাম্বারটা উপরে চাইছো, মানে টপে, মানে একজন পেজের পুরো উপরে থাকবে। এবার উপরে কোথায় থাকবে? লেফটে, সেন্টারে নাকি রাইটে থাকবে? তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে, যে পেজের নাম্বারটা উপরে তো থাকবে, কিন্তু উপরে কোন সাইডে? পেজের লেফটে থাকবে নাকি পেজের সেন্টারে নাকি পেজের রাইটে থাকবে, এখান থেকে নিতে পারো। বা তুমি যদি যাও পেজের নিচে লেখা থাকবে, তাহলে নিচেও একেবারে নিতে হবে বটম অফ পেজ, পেজের লেফটে, সেন্টারে নাকি রাইটে। আমি সাপোজ পেজের নিচে লেখা থাকবে এবং সেন্টারে লেখা থাকবে। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি দেখো ফুটার ওপেন হয়ে গেল, ওটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। কিন্তু দেখো পেজ নাম্বারও দেখো পড়ে গেছে, যেমন এটা 1 নাম্বার পেজ দেখো 1 দেখাচ্ছে, পরের পেজে আছে দেখো 2 নাম্বার পেজ, পরের পেজে দেখো 3 নাম্বার পেজ, পরের পেজে দেখো 4 নাম্বার পেজ, পরের পেজে দেখো 5 নাম্বার পেজ। এবার দেখো প্রত্যেকটা পেজে দেখো অটোমেটিক্যালি পেজ নাম্বার পড়ে গেছে। এবার একইভাবে এখানে দেখো আবার দেখো সেই হেডিং ওপেন হয়ে গেছে, মানে এই যে দাগটা ওপেন হয়ে গেছে। আবার মাঝখানে ডবল ক্লিক করো, দেখো বন্ধ হয়ে গেছে। দেখো আমাদের যে নাম্বারটা রয়ে গেছে এবং দেখো দাগটা দেখো আমাদের কাছে সরে গেছে আমাদের কাছে। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পেজের অটোমেটিক্যালি দেখো নাম্বার কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। তো যদি আমাদের যে নাম্বার না লাগে, তাহলে আবার আমরা এখানে আসবো, দেখো রিমুভ পেজ নাম্বার আচ্ছা অপশান, এখানে আমরা ক্লিক করবো, তাহলে দেখো পেজে দেখো নাম্বারটা এখান থেকে দেখো সরে গেল আমাদের কাছে। তো এইভাবে আমরা পেজের কিন্তু নাম্বারটা কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু আমরা এখান থেকে নর্মালি করতে পারি। এটা ছিল আমাদের কাছে কি কাজ, হেডার ফুটার পেজ নাম্বারের কাজ ছিল। এছাড়া বুকমার্ক দেখালাম এবং এখানে স্মার্টারটাও কিন্তু এখান থেকে দেখালাম। এরপরে দেখো আমাদের কাছে অপশান আছে, আমাদের কাছে টেক্সট বক্স অপশান আছে। ঠিক আছে, এই যে টেক্সট বক্স আমরা দেখতে পেয়েছি এখান থেকে দেখো টেক্সট বক্স, তোমাদের কিন্তু টেক্সট বক্সে কিন্তু এখান থেকে দেখো লেখা থাকবে আমাদের কাছে যে টেক্সট বক্স অপশানটা। ঠিক আছে, হেডার হলো ফুটার হলো পেজের নাম্বার হলো, দেখো টেক্সট বক্স অপশান আমাদের কাছে। এই টেক্সট বক্সটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এবং এটা কোথায় লাগে আমাদের কাছে, এটা আগে আমরা একটু বুঝে নিই। টেক্সট বক্স মেনলি কি হচ্ছে, দেখো আমরা ওয়ার্ডের যে কোনো জায়গা থেকে লিখতে পারছি, দেখো এখানে ক্লিক করে দেখো কিছু আমরা এখান থেকে দেখো লিখতে পারছি, আমার মানে লেখা যাচ্ছে আমাদের যে টেক্সট বক্স মানে কি হচ্ছে, মানে এমন একটা বক্স থাকবে যে বক্সের মধ্যে আমরা কিছু লিখতে পারবো। টেক্সট মানে লেখা, বক্স মানে বক্স আমাদের কাছে, তো এমন একটা বক্স থাকবে যে বক্সের মধ্যে আমরা কী করতে পারবো, লিখতে পারবো। এবার টেক্সট বক্স আমরা কোথায় ব্যবহার করব? যেমন দেখো এখানে তো আমরা দেখো লিখতে পারছি, নর্মাল দেখো লেখা সম্ভব হচ্ছে, কিন্তু যদি আমাদের মনে হয় যে আমরা এই জায়গাটা একটা ছোট্ট করে একটা নোট দেবো, এই জায়গাটা একটা ছোট্ট করে একটা নোট দেবো, এই ছোট্ট করে নোট দেখো আমরা দেখো লিখতে পারবো না, কারণ দেখো লিখে 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 গেলাম। আমি সাপোজ রুলার, আমি যদি ভিউতে আসি, ভিউতে আসার পরে আমরা রুলারটাকে অন করলাম, দেখো রুলার দেখো আমাদের এইখান থেকে দেখো দেখাচ্ছে এই যে এত দূর অবধি। আমি লিখে লিখে যাচ্ছি আমরা এখানে দেখো এই পেজে দেখো আর দেখো লেখা যাচ্ছে না আমাদের কাছে, দেখতে পেয়েছি দেখো এই পেজে যদি আমাদের দেখি এখানে দেখো এই পেজে দেখো এতগুলো লেখা যাচ্ছে, এর নিচে দেখো তুমি আর লিখতে পারছো না, তুমি উপরে লিখতে হবে কিন্তু নিচে কিন্তু লেখা যাবে না। অবশ্যই প্রত্যেকটা পেজের সাইডে কখনো লেখা যায় না, কিছুটা অংশ ছেড়ে লেখা স্টার্টিং হয়, উপর নিচে দেখো এই যে উপরে পড়ছে এখানে লেখা সম্ভব নয়। তোমার মনে হচ্ছে আমি এই জায়গায় একটা ছোট্ট একটা নোট লিখবো, এবার কিন্তু আমার তো ওয়ার্ডে তো নর্মালি তো লেখা যাচ্ছে না, সম্ভব নয় আমাদের কাছে, দেখো নর্মালি কিন্তু আমি দেখো এখানে লিখতে পারবো না। এবার টেক্সট বক্সের কাজ হচ্ছে কি, যেখানে যেখানে লেখা সম্ভব নয় সেখানে সেখানে আমরা এই টেক্সট বক্সকে ব্যবহার করে কিন্তু একটা কিন্তু লিখতে পারি। এইটা ছিল টেক্সট বক্সের মেনলি কিন্তু কাজ। ঠিক আছে, তো এই টেক্সট বক্সটাকে আমরা ব্যবহার কীভাবে করব? সাপোজ আমরা চাইছি যে এই পেজে আছে, দেখো পেজে দেখো নিচে একটা ছোট জায়গা আছে, এইখানে আমি একটা আমার কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক শর্ট একটা নোট আমরা এখানটায় দেবো। তো সেই শর্ট নোটটাকে দেওয়ার জন্য আমরা কী করব, টেক্সট বক্সের উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো একটা অপশান আসবে ড্র টেক্সট বক্স। তো এই ড্র টেক্সট বক্সে আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখো একটা এরকম প্লাস মতো আইকন হয়ে যাবে, দিয়ে আমরা লেফট ক্লিক প্রেস করে রেখে একটা এখান থেকে ড্র্যাগ করে একটা বক্স এখান থেকে দেখো বানিয়ে নেব। দেখো বক্স হয়ে গেল। বক্স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এর মধ্যে দেখো আমি দেখো এখান থেকে কিছু লিখতে পারছি। বুঝতে পেরেছো কাজটা কীভাবে হচ্ছে আমাদের কাছে? তো আমরা এখানে লিখলাম, সাপোজ এখান থেকে যাই হোক আমরা এখান থেকে একটা কিছু এখানে দেখো একটা নোট হয়েছে আমাদের কাছে, ইম্পর্টেন্ট নোট হয়েছে, দেখো আমরা এখান থেকে দেখো লিখে দিলাম। ঠিক আছে, দেখো একটা শর্ট দেখো বাইরে ক্লিক করলাম, দেখো আমাদের দেখো পেজে যেখানে আমাদের এখানে লেখা কখনো সম্ভব নয়, দেখো আমাদের এখানে দেখো কোথাও লেখার অপশান আসছে না, এখানে কখনো লেখা সম্ভব নয়, সেখানটা দেখো আমি এখানে টেক্সট বক্সকে বানিয়ে একটা সুন্দরভাবে দেখো নোট লিখে দিলাম। ঠিক আছে, এবার টেক্সট বক্স নিলে দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ফরম্যাট ট্যাব খুলে যাবে। ঠিক আছে, তো ফরম্যাট ট্যাবে আসার পর তোমরা এখানে এই যে বক্সের কালার এখান থেকে সেট করতে পারো। সেভ স্টাইল দেখো এখানে দেখো অপশন দেখতে পাচ্ছ, এখানে দেখো সেভ স্টাইল এখানে দেখো অপশন রয়েছে। ঠিক আছে, তো সেভ স্টাইল এখানে ক্লিক করলে সেভ স্টাইলে ক্লিক করবে, দেখো এখানে দেখো অনেকগুলো দেখো এখানে দেখো কালার অপশন রয়েছে। তো আমি যে কোনো এখানে কালার দিতে পারি, বা এখানে সেভ ফিল অপশন রয়েছে, সেভ ফিল অপশনে গিয়ে দেখো আমরা এখান থেকে যে কোনো দেখো কালার অপশন এখান থেকে দিতে পারি। যদি এই কালার যদি না ভালো লাগে আমরা এখান থেকে কোনো একটা কালার এখান থেকে দিতে পারি। সাপোজ মনে হচ্ছে আউটলাইন দেবো, তো আমরা এখানে দেখো আউটলাইন দেখো মানে যে বর্ডার কালার, যে বর্ডারের যে কালারটা বর্ডার কালার দিতে পারি। যদি বলা হচ্ছে বর্ডার কালার একটু মোটা করবো, আমরা এখান থেকে দেখো একটু মোটা দেখো আমরা এখান থেকে কিন্তু করতে পারছি। ডিজাইনিং যে কাজগুলো প্রথমে তুমি করে এসছো সেই কাজগুলো দেখো এখান থেকে আছে। তো আমরা এখানে কালার টালারগুলো চেঞ্জ করতে পারি। যদি আউটলাইন যদি না লাগে, যেমন বর্ডারটা যদি না লাগে, নো আউটলাইনে ক্লিক করে দেখো বর্ডার আমাদের কাছে সরে গেল। এটা একটু ডিজাইনিং করার জন্য আমরা কী করতে পারি, সেভ ইফেক্টসে আসতে পারি। ইফেক্টসে দেখো শ্যাডো যে সমস্ত অপশন দেখো রয়েছে, সেই ডিজাইনগুলো ঘাঁটলে বুঝতে পারি। দেখো গ্লু টুলো অপশন রয়েছে, তো এরকম ডিজাইনিং করার জন্য সেপসটাকে অপশান রয়েছে এখান থেকে। ঠিক আছে, একইভাবে সেপসের ক্ষেত্রে তোমাদের কাছে মানে এই যে টেক্সট বক্স খুললে, এই টেক্সট বক্সের ক্ষেত্রে একইভাবে তোমাদের কাছে অপশান করবে যে পজিশান। যেমন এটাকে সাপোজ আমি চাইছি এখান থেকে এদিকে নিয়ে আসবো, তো আমি এখান থেকে ড্র্যাগ করে দেখো এদিকে সুন্দরভাবে দেখো চলে এলো আমাদের কাছে। ড্র্যাগ আমরা কীভাবে করবো, দেখবে টেক্সট বক্সের উপর এরকম ক্লিক থাকলে হবে না, এই যে উপরে দেখো উপরে ক্লিক করে দেখো আমাদের কাছে দেখো দেখো প্লাস মতো দেখতে পাচ্ছ আইকন হচ্ছে, এই প্লাস মতো এরকমভাবে নয়, এরকম উপরে দেখো প্লাস মতো আইকন হচ্ছে। এইবার তুমি এটাকে প্রেস করে রেখে টানতে পারো। ঠিক আছে, এমন কিন্তু দিলে কিন্তু চলে আসবে আমাদের কাছে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে ড্র্যাগ করে কিন্তু এদিকে নিয়ে যেতে পারি। এছাড়াও আর কিছু কাজ নেই, এখানে দেখো টেক্সট ট্র্যাপিং অপশান রয়েছে। টেক্সট ট্র্যাপিং ক্ষেত্রে টাইট স্কোয়ার, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট, যে কাজগুলো পিকচারে ছিল বা শেপসের ক্ষেত্রে ছিল সেম কাজ কিন্তু এখানটায় কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে। এইটা ছিল কি টেক্সট বক্সের কাজ। এটা এই টেক্সট বক্সটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করা যায়। আমরা বিভিন্ন রকম ডিজাইনিং করার জন্য টেক্সট বক্সকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখানে 3টে স্টেপ ওয়াইজ কোনো জিনিসকে টপিককে লিখবো, 3টে স্টেপ ওয়াইজ। তো কী লিখবো, আগে লেখাটাকে আমরা এখান থেকে সাপোজ আমরা এখান থেকে লেখাটাকে সাপোজ নিয়ে এলাম, সাপোজ আমরা এই লেখাটাকে লিখবো। সাপোজ আমরা এখানটায় এলাম, এখানে আসার পর নিলাম টেক্সট বক্স, টেক্সট বক্স নেওয়ার পরে ড্র টেক্সট বক্স দিয়ে আমরা কী করলাম, এখান থেকে একটা ছোট্ট করে বক্স ড্র করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো আমি এই টপিকটাকে লিখলাম এখানটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোনো ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা স্টেপ বাই স্টেপভাবে লিখছি। ক্লিক করলাম, ফরম্যাট ট্যাব খুললো, আমরা এর একটা দেখো কালার এখান থেকে কোনো একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম। একইভাবে আমরা আবার ইনসার্টে গেলাম, টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এখান থেকে আমি আরও একটা এখান থেকে দেখো বক্স ড্র করলাম। এখানে সাপোজ আমি আমার যে ইম্পর্টেন্ট টপিকটা আমি এখানে লিখে দিলাম। একইভাবে এটাকেও আমরা সেভ ফিলে গিয়ে কোনো একটা এখান থেকে দেখো কালার অ্যাপ্লাই করলাম। একইভাবে আবার ইনসার্টে গেলাম, টেক্সট বক্স গেলাম এবং দেখো ড্র টেক্সট বক্স, এবং আমরা দেখো এইভাবে দেখো এখানে ক্লিক করলাম এবং আমরা এখানে আবারও কিছু লিখলাম। এটাকে আমরা এখান থেকে টেক্সট বক্সে দেখো কালার আমরা এখান থেকে দেখো ফিল করে দিলাম। এবার দেখো এই যে আমি যে বিভিন্ন রকম একটা লেখাকে এইভাবে 3টে যে ভাগ করে যে লিখলাম এবং কালারটা দেখলাম, এটা কিন্তু নর্মালি কিন্তু লেখার সময় নর্মালি লিখলে দেখো একটা লাইন ওয়াইজ হয়ে যাচ্ছে আমাদের কাছে। কিন্তু দেখো আমরা লিখতে লিখতে মাঝখানে কোনো টপিককে বোঝানোর জন্য এইভাবে একটা ঘর করেও বোঝাতে পারি কোনো টপিককে বোঝানোর জন্য। তো এই ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা যায়। তো এই জিনিসগুলো ব্যবহার করার জন্য কিন্তু টেক্সট বক্স লাগাবে, যেখানে আমি আমার লেখাটাকে 3টে স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে বোঝালাম আমি এখান থেকে। ঠিক আছে, যদি মাঝখানে যদি লিঙ্ক করাতে হয় তাহলে আমরা এখানে আসবো, ইনসার্টে শেপসে আসবো, শেপসে আসার পর দেখো তীরচিহ্ন নিয়ে নেবো। তো আমরা এখানে একটা তীরচিহ্ন দিয়ে দেবো, দিলে দেখো দেখতে আমাদের কাছে আরও ভালো লাগবে। যে এখান থেকে এই স্টেপটা এলো, আবার তীরচিহ্ন, এখান থেকে আবার এই স্টেপটা আমাদের কাছে এলো, দেখতে পেয়েছো সুন্দরভাবে দেখো দেখাচ্ছে আমাদের কাছে। তো এইভাবে বিভিন্ন রকম টেক্সট বক্সের সাথে ডিজাইনিং করতে হয়। মেনলি পরিষ্কার ভাষায় টেক্সট বক্স কী হয় আমাদের কাছে, যে এমন একটা বক্স যে বক্সে আমরা লিখতে পারবো এবং যেখানে আমাদের লেখার সময় সেখানে আমরা একটা বক্স তৈরি করে দেওয়া, এমন একটা বক্স তৈরি করা যেখানে কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে।